আজ শনিবার নিরামিষ দিন, তার উপরে মেয়ে এবং হাসব্যান্ড দুজনের একসাথে ছুটি। তাই ভাবলাম নিরামিষ দিনে জলখাবার থেকে দুপুরের খাবার পর্যন্ত কি কি বানাই সেটা নিয়েই আজকে একটা কুকিং ব্লগ শেয়ার করা যাক। অনেকেরই হয়তো হেল্প হবে, কারণ অনেকেই নিরামিষ রেসিপি দেখতে চান। নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। জলখাবারে এক একজনের এক এক রকম আবদার থাকে। যেমন হাসব্যান্ড বললেন আমাকে একটু বাটার টোস্ট বানিয়ে দাও, তার সাথে একটু পিনাট বাটার দিয়ে দিও। তো সেই অনুযায়ী একটু বাটার দিয়ে কিছু পাউরুটি টোস্ট করে নিয়ে ব্রাউন ব্রেডগুলোর ওপরে একটু পিনাট বাটার স্প্রেড করে দিলেই হয়ে যাবে রেডি। সাথে একটু কলা থাকলেই বেশ ফুলফিলিং একটা জলখাবার হয়ে যাবে, আর আমার একটু ফাঁকিবাজিতে সেরেও নেওয়া হয়ে যাবে। তো সেই রকম ভাবেই ব্রেকফাস্ট রেডি করছিলাম। মেয়ে দেখে বলল আমি এটা খাবো না, তো তার জন্য আবার অন্য কিছু বানাতে হবে। যাই হোক, জলখাবারটা বানানোর পর সঙ্গে সঙ্গে আমি দুপুরে রান্নার প্রস্তুতি কিছু নিতে শুরু করে দিয়েছিলাম। একটু ভাজা মশলা তৈরি করে নিয়েছি প্রথমেই। একটু গোটা জিরে, গোটা মৌরি, তার সাথে দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা এবং দুটো ছোট এলাচ, সামান্য একটু নুন দিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি 2 থেকে 2.5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে। মশলার কালারটা এরকম চেঞ্জ হতে শুরু করলে মশলাটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর মিক্সিতে আধ ভাঙা করে নেব। আর মশলাটা নামিয়ে নেওয়ার পর ওই ফ্রাইং প্যানটার মধ্যেই আমি একটু ধোকা প্রিমিক্স বানানোর জন্য ছোলার ডাল এবং মটর ডাল সমান পরিমাণে নিয়ে সেগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ডালগুলো আমি ভিজে কাপড়ে মুছে নিয়েছি। আর ডালের সাথে 1/2 ইঞ্চ মতো আদা এভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাহলে আদাটাও কিন্তু একদম সুন্দর শুকনো হয়ে যাবে ডালটা হালকা একটু নাড়াচাড়া করতে করতে। ডালগুলো কিন্তু আমাদের ড্রাই রোস্ট করতে হবে না, জাস্ট হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ডালটা ওই ভিজে কাপড়ে দিয়ে মুছতে গিয়ে যেটুকু ময়েশ্চার এসেছে সেটুকু শুকিয়ে যায়। ওদিকে ভাজা মশলার উপকরণগুলো আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি, আর এদিকে ডালটাও আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম, যাতে ডালটা ঠান্ডা হয়ে যায়। তারপর এটাকেও মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে মেয়ের জন্য জলখাবারে একটু ওর ফেভারিট পাস্তা বানিয়ে দিচ্ছিলাম। তো প্রথমে বাটারে অল্প একটু সুইট কর্ন এবং ক্যাপসিকাম একসাথে একদম হালকা করে ফ্রাই করে নামিয়ে নিচ্ছি। তারপর পাস্তাটা কিন্তু আজকে এক পাকেই বানাবো, মানে আলাদা করে সেদ্ধ করব না। তো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা চাইলে জল এবং মিল্ক পাউডার একসাথে মিশিয়ে নিয়ে এখানে ব্যবহার করতে পারেন। তো দুধটা যতটা দিয়েছি তার অর্ধেক পরিমাণে জল দিলাম। এবার একসাথে এটাকে একটু ফুটতে দেব। আর ততক্ষণে এদিকে আমি পাস্তাটাও রেডি করে নিচ্ছি। আমি এখানে বরাবরের মতো ডিসানোর পেন্নে পাস্তা ব্যবহার করছি, যেটা 100% ডুরুম হুইট সেমোলিনা দিয়ে তৈরি, মানে সুজির পাস্তা এটা। আর এটাতে কিন্তু কোনো ফ্লেভার, কালার, প্রিজারভেটিভ কিচ্ছু নেই। সাথে এটা প্রোটিনের খুব ভালো সোর্স। তো যতটা পরিমাণ পাস্তা লাগবে ততটা পরিমাণ পাস্তা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। চেষ্টা করবেন যতটা পাস্তা নেবেন লিকুইড তার 3 গুণ পরিমাণে রাখতে। মানে 1 বাটি যদি পাস্তা হয় তাহলে 3 বাটি দুধ এবং জল মিশিয়ে অ্যাড করতে হবে। তো পাস্তাটা দেওয়ার পর দুধ এবং জলের মিশ্রণে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন। এই পাস্তাটা যেহেতু ডুরুম হুইট সেমোলিনা দিয়ে তৈরি, তাই এটা কিন্তু পুরোপুরি নন স্টিকি। সেদ্ধ করার সময় তেল দেওয়ার প্রয়োজন হয় না। শুধুমাত্র একটু নুন দিয়ে সেদ্ধ করলেই হয়। তো আমি নুন দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। তারপর এটাকে 12-13 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি, এবং পাস্তা কিন্তু এখানে সাইজ দেখেই বুঝতে পারছেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তাও আমি একটা পাস্তা এভাবে কেটে চেক করে নিলাম। খুব সহজেই এটা কেটে যাচ্ছে। তার মানে পাস্তাটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা চিজ কিউব, আর তার সাথে একটা স্লাইস চিজ। এখানে যে পরিমাণ পাস্তা আমি বানাচ্ছি সেটা কিন্তু 2 থেকে 3 জন আরামসে খেয়ে নিতে পারবে। একটু বেশি করেই বানিয়ে রাখলাম। পরে যদি মেয়ের ইচ্ছা হয় মেয়ে খাবে, অথবা আমাদের যদি কারোর ইচ্ছা হয় আমরাও খেতে পারবো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা পাস্তার রেসিপি, মানে এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার একেবারেই নেই। যাই হোক, চিজটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা ক্যাপসিকাম এবং সুইট কর্নটা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু অরেগানো এবং চিলি ফ্লেক্স অ্যাড করছি। আমার অন্যান্য পাস্তা রেসিপিতে আপনারা দেখেছেন যে আমি এখানে অরেগানোর বদলে ইটালিয়ান সিজনিং ব্যবহার করি, মানে যেটা পাস্তা পিৎজা সিজনিং হয় সেটা ব্যবহার করি। কিন্তু তার মধ্যে যেহেতু একটু রসুনের গুঁড়ো থাকে, সেই জন্য আজকে নিরামিষ দিনে ওটা অ্যাভয়েড করে শুধুমাত্র অরেগানো এবং রেড চিলি ফ্লেক্স স্প্রিঙ্কল করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন পাস্তা সসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হবে, তাই এরকম একটু লিকুইড থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুনের ব্যবহার নেই বলে, বা একদম ট্র্যাডিশনালি যেরকম হোয়াইট সস বানানো হয় সেরকম ভাবে তৈরি করিনি বলে এটা যে খেতে ভালো হবে না, সেরকমটা কিন্তু একদম নয়। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, পাস্তার রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আচ্ছা, জলখাবার পর্ব মিটলো, এবার লাঞ্চ প্রিপারেশনের দিকে চলে যাচ্ছি আমি। ধোকা বানানোর জন্য ব্রেকফাস্ট করার আগে যে ডালগুলো আমি একটু ফ্রাইং প্যানে নেড়ে রেখেছিলাম, সেগুলো ব্রেকফাস্ট করার পরে আমি গুঁড়ো করে রেখেছি। তো ওটা দিয়েই এবার ধোকাটা তৈরি করব। তো তার জন্য এখানে ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়েছি সর্ষের তেল এবং ফোড়নে দিয়েছি কালো জিরে।
তারপর ছোলার ডাল, মটর ডাল এবং আদা যেটা আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ডালের গুঁড়োটা হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, মিষ্টি এবং 1/4 চা চামচ মতো হিং অ্যাড করলাম। দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। এবং এরপর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়োটা, মানে জিরে, মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং এলাচ যেটা আমি একসাথে গুঁড়ো করে রেখেছিলাম শুকনো কড়াইতে ভেজে, সেই গুঁড়োটা এখানে 1 চা চামচ মতো দিলাম। আবারও সমস্ত উপকরণ একসাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো এবার যতটা ডালের গুঁড়ো ছিল তার ডাবল পরিমাণে জল। ধোকা রান্না করার পর মানে ধোকা যখন গ্রেভিতে অ্যাড করা হয় দেখবেন অনেক সময় ধোকা অনেকটা জল টেনে নেয়, মানে গ্রেভি একেবারে শুকিয়ে যায় ধোকা গ্রেভিতে দেওয়ার পর। সেটা হয় ধোকাতে ময়েশ্চারের পরিমাণ কম থাকে বলে। তো ধোকা তৈরির সময় এতে জলের পরিমাণ যদি একটু বেশি রাখা যায় বা ঠিকঠাক রাখা যায় তাহলে কিন্তু ধোকাগুলো গ্রেভিতে গিয়ে খুব বেশি গ্রেভি অ্যাবজর্ব করবে না। দেখুন জলটা দিয়ে মিশ্রণটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি এবং মিশ্রণটা এখন কিন্তু ফ্রাইং প্যানটা ছেড়ে আসছে। ঠিক এইরকম পর্যায়ে আসলে বুঝতে হবে এটা কিন্তু ঠিকঠাক রান্না হয়ে গেছে। তখন একটা তেল মাখানো প্লেট বা থালার মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিয়ে এটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে একটা লেভেল করে নিতে হবে। দেখুন এরকম একটু চৌকো শেপ দেওয়ার চেষ্টা করেছি। তারপর গরম থাকা অবস্থাতেই এটা কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে কেটে নিচ্ছি। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কাটতে গেলে একটু ভেঙে ভেঙে যেতে পারে। তো এই সময় যদি এভাবে একটু কেটে নেওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর খুব সুন্দরভাবে ধোকাগুলো পিস পিস হয়ে বেরিয়ে আসবে বা উঠে আসবে। তো ধোকাটা এদিকে যতক্ষণে একটু ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটু লাউ গ্রেট করে নিচ্ছি আর তার সাথে ধোকার জন্য আলু কেটে নেব। সাধারণত অন্যান্য রেসিপি ভিডিওতে আমি কাটাকাটির পর্বগুলো রাখি না, মানে ভিডিও বড় করি না। কিন্তু আজকে যেহেতু কুকিং ব্লগ বানাচ্ছি তাই প্রত্যেকটা স্টেপ অল্প করে দেখানোর চেষ্টা করছি, মানে কোন স্টেপের পর কোন স্টেপ করলাম সেগুলো দেখানোর চেষ্টা করছি। যাই হোক, ওদিকে আলু এবং লাউ কেটে নেওয়ার পর এদিকে আমি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল গরম করে ধোকার টুকরোগুলো এতে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। তেলটা আমি এমন পরিমাণে দিয়েছি যে আজকে লাঞ্চের জন্য যে দুটো প্রিপারেশন রান্না করব সেই দুটো প্রিপারেশন এই তেলেই রান্না হয়ে যায়। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ধোকার টুকরোগুলো আমি দুটো ব্যাচে এভাবে ভেজে নিচ্ছি। তারপর মানে ধোকাগুলো ভেজে তুলে নেওয়ার পর বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি 1 মুঠো মতো বড়ি দিয়ে বড়িগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো একটু যদি ছাকা তেলে ভাজা হয় তাহলে এগুলো খুব ভালো করে ভেজে নেওয়া যায়। তো সেই জন্য আগে বড়িগুলো ভেজে নিচ্ছি। তারপর তেলটা দেখুন একটু নোংরাও হয়ে গেছে। তো এই তেলটাকে ছেঁকে নিয়ে তারপর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। লাউটা যে ওদিকে গ্রেট করে রাখলাম সেটা দিয়ে আজকে লাউ পোস্ত রান্না হবে। তো তেলটা ছেঁকে নেওয়ার পর আমি অর্ধেকটা তেল এই ধোকার ডালনা রান্নাতে ব্যবহার করব আর বাকি তেলটা দিয়ে লাউ পোস্তটা রান্না করব। তো ধোকার ডালনার জন্য তেলটা নিয়ে তার মধ্যে দিয়েছি আমি 1 টিস্পুন মতো গোটা জিরে, সাথে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1 চিমটে মতো হিং। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু। আলুটা একটু ভেজে নেব, তারপর এতে মসলা দেব। কি মসলা দেব সেটাও দেখিয়ে দিচ্ছি। তার আগে পাশের বার্নারে লাউটা বসিয়ে দিই। তো ওই যে বাকি তেলটা আমি ফ্রাইং প্যানে রেখেছিলাম তার মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের জন্য। এবার এর মধ্যে কেটে রাখা লাউটা মানে গ্রেট করে রাখা লাউটা দিয়ে দিচ্ছি পুরোটাই। এখানে একটা লাউয়ের অর্ধেকটা ব্যবহার করেছি, মানে ওই মোটামুটি 400-450 গ্রাম মতো লাউ রয়েছে এখানে। আর এদিকে দেখুন আলুটাও অলমোস্ট ভাজা হয়ে এসেছে। তো এই রান্নার জন্য মানে ধোকার ডালনার মশলা হিসাবে আমি এখানে 3টে ছোট সাইজের টমেটো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং 2 ইঞ্চ মতো আদা একসাথে মিক্সিতে বেটে নিচ্ছি। আলুটা আরেকটু ভাজা হলে তারপর মশলাটা দেব। ততক্ষণে এদিকে লাউয়ের মধ্যে স্বাদ অনুযায়ী নুন এবং অল্প হলুদ গুঁড়ো দিয়েছি। আর একই সাথে এদিকে ভেজে রাখা আলুর মধ্যেও স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়েছি। আর সাথে যে মসলার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে মশলাটা ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। মসলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মসলার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব, মানে মশলাটা আলুর সাথে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে লাউয়ের মধ্যে নুন হলুদটা দেওয়ার পর মানে লাউয়ে নুন পড়ার পর দেখুন লাউ থেকে বেশ খানিকটা জল ছেড়েছে। তো এই জলেই লাউটা সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে লাউটা রান্না হতে দেব। আর লাউয়ের জন্য যে মশলাটা করব তার জন্য এখানে কিছুটা পোস্ত গুঁড়ো করে নিয়েছি। তার মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং 1/2 ইঞ্চ মতো 1 টুকরো আদা দিয়ে এটাকে একসাথে পরিমাণ মতো জল দিয়ে বেটে নিতে হবে। এদিকে আলুর সাথে মশলা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল অ্যাড করছি। যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান তার থেকে সামান্য একটু বেশি পরিমাণে জল দেবেন। ধোকাগুলো যেগুলো আমরা তৈরি করেছি তার মধ্যে যথেষ্ট পরিমাণে ময়েশ্চার আছে, তাই জল খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, কারণ ধোকাগুলো কিন্তু খুব বেশি জল টানবে না।
তো এবার কড়াইটাকে ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। আর এদিকে এতক্ষণে লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে পুরোপুরি, লাউটা ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। তো এবার এর মধ্যে লাউয়ের জন্য যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা, পোস্ত এবং কাঁচা লঙ্কা দিয়ে, সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাইতে রেখেছি, কারণ লাউ অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তাই এটাকে খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। পোস্তটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নামাতে হবে। এদিকে ধোকার ডালনা রান্নাতে আলুটাও ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো আমি চেক করে নিচ্ছি আলুটা। দেখুন, এক টুকরো আলু চেক করার সাথে সাথে আমি একটু গলিয়েও দিচ্ছি, তাতে গ্রেভিটা একটু গাঢ় হবে। আর যে ভাজা মশলাটা প্রথমে তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ মতো। স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি দিলাম, যেহেতু নিরামিষ রান্না। লাউতেও সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম একই সাথে। আর এখানে হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা ধোকার টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। ধোকার টুকরোগুলো দিয়ে আর কিন্তু খুব বেশিক্ষণ রান্না করতে হবে না, জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য কড়াইটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে রান্না হতে দেব। তো কড়াইটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আর ততক্ষণে লাউ রান্নাটা কমপ্লিট করে নেব। লাউয়ের মধ্যে যে পোস্ত বাটাটা দেওয়া ছিল সেটা দেখুন শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে এসেছে, লাউয়ের সাথে মিশে গেছে। তো এবার এর মধ্যে যে ভেজে রাখা বড়িটা ছিল সেটা এভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে অ্যাড করে দিচ্ছি। ভালো করে সমস্ত উপকরণ আবারও মিশিয়ে দিচ্ছি, এবং আমাদের লাউ পোস্ত কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে জাস্ট সামান্য একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের লাউ পোস্ত সার্ভ করার জন্য এখানে একেবারে রেডি হয়ে যাবে। এটা আজকে খেতে জাস্ট দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এইভাবে লাউ পোস্ত রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে। এই রেসিপিটা আমি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্নার বইতে পেয়েছিলাম। যাই হোক, এবার ধোকার ডালনা রান্নাটাও শেষ করতে হবে। 2-3 মিনিট ধোকাগুলোর গ্রেভিতে আমি ফুটিয়ে নিয়েছি। তো এবার জাস্ট কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যেও অল্প একটু ঘি অ্যাড করলাম, আর সাথে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখলেই ধোকার ডালনা রেডি। রান্না করতে করতেই আমি ভাতটাও সাথে বসিয়ে দিয়েছিলাম, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। সমস্ত রান্না একদম সময়ের মধ্যে হয়েই গেছে। তো এবার আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। প্রথমে গরম গরম ভাত সার্ভ করে দিলাম, তারপর লাউ পোস্ত, এবং ফাইনালি সার্ভ করে দিচ্ছি ধোকার ডালনা। দুটো রান্নার স্বাদই আজকে দুর্দান্ত হয়েছিল। পছন্দ মতো এরকম রান্না দুটো হলেই তৃপ্তি করে খাওয়া হয়ে যায়। তো আজকের এই পর্বে দেখানো ব্রেকফাস্ট এবং লাঞ্চ মিলিয়ে 3টে প্রিপারেশনের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমায় সাপোর্ট করতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।